সবুজ শ্যামল এই বাংলার প্রাণ আমাদের কৃষি ও কৃষক। মাঠের ঘাম আর নিরন্তর পরিশ্রমে যারা সচল রাখেন দেশের অর্থনীতির চাকা, তাদের সুখ দুঃখ আর সাফল্যের গল্প নিয়ে গ্রিন টেলিভিশনের নিয়মিত আয়োজন আমার কৃষিতে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদা মালিক শাওলিন। এই সপ্তাহের আয়োজনে থাকছে সারা বাংলাদেশের কৃষি সংবাদ, কৃষিতে সাফল্য, কৃষি বিষয়ক জিজ্ঞাসা। একসময় ধান আর মাছের জন্য পরিচিত পিরোজপুরে এখন বাড়ছে লিচুর বাণিজ্যিক আবাদ। জেলার বিভিন্ন এলাকায় হয়েছে ছোট বড় লিচু বাগান। কম খরচে বেশি লাভ হওয়ায় অনেক কৃষক ঝুঁকছেন লিচু চাষে। সংশ্লিষ্টরা বলছেন সহজ শর্তে ঋণ পেলে লিচুর আবাদে উদ্বুদ্ধ হবেন চাষিরা। একসময় শখের বশে বাড়ির আঙিনায় লিচু গাছ লাগানো হলেও এখন তা রূপ নিয়েছে বাণিজ্যিক চাষে। দেখলেই চোখ জুড়িয়ে যায়। পিরোজপুরের বিভিন্ন উপজেলায় এখন এমন দৃশ্য চোখে পড়ছে হরহামেশায়। লিচুর গ্রাম হিসেবে খ্যাত নাজিরপুর উপজেলার তারাবুনিয়া গ্রামের বাগান জুড়ে নারী পুরুষের ব্যস্ততা। কোথাও চলছে লিচু সংগ্রহ, কোথাও বাছাই। সব মিলিয়ে পুরো এলাকা এখন মৌসুমী উৎসবের আমেজে ভরপুর। অনুকূল আবহাওয়ায় চলতি মৌসুমে আশানুরূপ ফলন হয়েছে। বিষমুক্ত বা অর্গানিক পদ্ধতিতে চাষ হওয়ায় তারাবুনিয়ার লিচু স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলা উপজেলায়। এবছর আমাদের গত বছরের তুলনায় মোটামুটি ফলন ভালো হয়েছে। মোটামুটি আর কি ভালোই ব্যবসা হচ্ছে। পাইকার আসছে বিভিন্ন জায়গা দিয়ে, পিরোজপুর থেকে। আমরা বিক্রি করতেছি এখন 3500 টাকা হাজার। বাগেরহাটে যায়, পিরোজপুর, তারপরে চিতলমারি, ইন্দারহাট। লিচু চাষিদের জন্য সহজ শর্তে ঋণ সহ সব ধরনের সহযোগিতা করার কথা জানালেন জেলা কৃষি কর্মকর্তা। এখান থেকে যে লিচু উৎপাদিত হয় সেই উৎপাদিত লিচু ঢাকা, চট্টগ্রাম বা দেশের আরো অন্যান্য জেলায় এখানে যায় এবং এটা 4 থেকে 5 কোটি টাকার লিচু বিক্রি হয়। কৃষকদেরকে আমরা বিভিন্ন রকমের টেকনিক্যাল পরামর্শ এবং গাছের পরিচর্যা এবং এ জাতীয় পরামর্শ দিয়ে থাকি। জেলায় এবছর 67 হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে, যার সম্ভাব্য বাজার মূল্য প্রায় 6 কোটি টাকা। ময়মনসিংহের ভালুকায় মৌসুমের শুরুতে হাটগুলোতে পর্যাপ্ত কাঁঠালের সরবরাহ থাকলেও দেখা দিয়েছে ক্রেতা ও পাইকারি সংকট। অতিরিক্ত তাপদাহ এবং পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে বিভিন্ন জেলা থেকে পাইকাররা না আসায় দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। দেশের বৃহৎ কাঁঠালের হাটগুলোর মধ্যে অন্যতম ময়মনসিংহের ভালুকা, যেখানে কাঁঠালের মৌসুম এলে দেশের বিভিন্ন জেলার পাইকারদের উপচে পড়া ভিড় দেখা যায়। চলে পুরো দমে কাঁঠাল বেচাকেনা। কিন্তু এবার চিত্র ভিন্ন। ক্রেতা ও পাইকারের উপস্থিতি কম থাকায় জমজমাট এই হাটে এখন বিরাজ করছে শুনশান নীরবতা। কাঁঠাল বিক্রি নিয়ে উদ্বেগে পড়েছেন চাষি ও ব্যবসায়ীরা। গরমের কারণে পাবলিক কাঁঠাল খায় না, এরপরে তেলের দাম বৃদ্ধিতে গাড়ি ভাড়া অনেক বেশি, বিদেশি বাজারপত্র আসে না, বাড়ার কারণে 1 বিঘা খাইতে বাজার হয় মালের গাড়ি ফেরত কারণ লয়ে আমরা কিনা আর বিপদ আছি। ফায়ারের লেগে তো কারণ আমরা বিক্রি করতে পারতাছি না। গরমের কারণে কারণ খাইতেছে কম, আমলিচুর কারণে কারণে বাজারটা। তবে এরপরও আশার আলো দেখছেন আড়ত মালিকরা। তাদের মতে আমলিচুর মৌসুম শেষ হলেই ফিরবেন পাইকাররা। আশা করছি যে আম লিচু শেষ হওয়ার পরে কাঁঠাল বিক্রি ফলন ভালো হবে এবং পাইকার আসবে, দামও পাওয়া যাবে। প্রকৃতির বৈরিতা আর পরিবহন খরচের বাড়তি চাপ এই দুইয়ের জাতাকলে পিষ্ট ভালুকার কাঁঠাল রপ্তানি। তবে আমলিচুর মৌসুম শেষ হওয়া আর বৃষ্টির অপেক্ষায় দিন গুনছেন পাইকার ও চাষিরা। বছরের পর বছর অনাবাদি পড়ে থাকা জমিতেই এখন সবুজের সমারোহ। পটল চাষে সচ্ছলতা ফিরেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার অনেক কৃষকের ঘরে। ভালো ফলন ও বাজার মূল্যের কারণে কৃষকদের মুখে ফিরছে স্বস্তির হাসি। পটল চাষ করে সচ্ছলতা ফিরেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার অনেক কৃষকের। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং বাজারে পটলের ভালো দামের কারণে দিন দিন বাড়ছে এ অঞ্চলে পটল চাষের পরিধি। বছরের পর বছর অনাবাদি পড়ে থাকা জমিতে পটল চাষ করছেন ও কাছের আড়তে বিক্রি করতে পারছেন। এতে ভালো দাম পাচ্ছেন কৃষকরা। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলাতেও যাচ্ছে এই সবজি। বর্তমান যে বাজার আছে অনেকটাই লাভবান আছি এবং যেভাবে আমরা পটল তুলি 3 দিন পর পর তুলি, আমাদের ইনশাল্লাহ ভালোই হয়। আমরা কৃষকরা সংগ্রহ করে আমরা মনে করেন সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় এবং ঢাকাতে বিক্রি করি। পটলের মান ভালো, পটল কাটা এবং ফুল থাকে,
খুব তাজা। কার্তিক মাসে চারা রোপণ ও চৈত্র মাস থেকে ফসল তোলা শুরু হয়। প্রায় 7 মাস ধরে পটল সংগ্রহ করা হয়। 25% জমিতে 40 থেকে 45 হাজার টাকা খরচ হলেও বিক্রি করে 3 থেকে 5 লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। গাছ ভালো রাখে 3-3.5 লক্ষের মতো 8 লক্ষ টাকার মতো বিক্রি হবে ফলের মধ্যে কথা। ধানের জন্য দ্বিগুণ লাভ হয়, পরিশ্রম ধানের জন্য বেশি। এটা বিক্রি করে আমরা অনেক স্বাবলম্বী, সংসার ভালো মতো চলে। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি আধুনিক পদ্ধতিতে চাষাবাদের জন্য প্রয়োজনীয় সহায়তা করা হচ্ছে। পটল 1, বাড়ি পটল 2 এবং হাইব্রিড পটল 1 সহ দেশি স্থানীয় উন্নত যে সকল জাত সেগুলো জাতের সম্প্রসারণ আমরা মাঠ পর্যায়ে করেছি। উপসহকারী কৃষি কর্মকর্তা থেকে আমরা যারা অফিসে আছি নিয়মিত তদারকিকরণ এবং কারিগরি যে সহায়তা সেটা দিয়ে আসতেছে। চলতি মৌসুমে উল্লাপাড়া উপজেলায় পটল চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 35 হেক্টর জমিতে, তবে আবাদ হয়েছে 45 হেক্টরে। বিশেষজ্ঞদের মতে বাজার ব্যবস্থা আরও উন্নত হলে পটল চাষ স্থানীয় কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টাঙ্গাইলের মধুপুর গড়ের লাল মাটিতে বাণিজ্যিকভাবে কলা চাষ হচ্ছে, তবে অভিযোগ উঠেছে বেশি লাভের আশায় আকার বড় ও আকর্ষণীয় করতে বিভিন্ন কোম্পানির ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করছেন চাষিরা। এতে একদিকে যেমন বাড়ছে জনস্বাস্থ্য ঝুঁকি, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাটির উর্বরতা। টাঙ্গাইলের মধুপুর গড়ের লাল মাটিতে ব্যাপক হারে বাণিজ্যিক কলা চাষ হচ্ছে। মধুপুর গড়ের লাল মাটিতে উৎপাদিত কলা দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে সমাদৃত। মধুপুর গড়ের বাগান, বাজার ও জলছত্র কলার হাট থেকে প্রতিদিন ট্রাক ভর্তি করে কলা বিক্রি হয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এবার ফলনও হয়েছে ভালো, তবে স্থানীয়দের অভিযোগ অপরিপক্ক কলাকে দ্রুত পরিপক্ক করতে এবং বাজারে বেশি দামে বিক্রি করতে কিছু অসাধু চাষি ও ব্যবসায়ী মাত্রাতিরিক্ত রাসায়নিক প্রয়োগ করছেন। নতুন নতুন কীটনাশক নামছে, ওগুলা ব্যবহার করে দেখা যায় কলা পাকায়। এদিকে শ্রমিক ও ব্যবসায়ীরা বলছেন রাসায়নিক ব্যবহার বিধি এবং স্বাস্থ্যবিধি জানা না থাকায় রাসায়নিক স্প্রে করে থাকেন। বিশেষ কোনো না, এটা তো মেলা ওষুধ দিয়ে দিতেছি, কোনো সমস্যা না। কলাটা একটু স্বাস্থ্য ভালো হবো, ফাটবো না, আর মশা যাতে যেগুলো হয়ে গেছে যাতে নষ্ট না হয় এরকম। এদিকে কৃষি বিভাগ বলছে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতে কৃষকদের নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে। আমরা আমাদের কৃষক মাঠ পর্যায়ে আমরা কিন্তু প্রতিনিয়ত কৃষকদেরকে কিন্তু বিভিন্ন ট্রেনিং বা বিভিন্ন ধরনের প্রোগ্রামে কিন্তু আমরা তাদেরকে দিয়ে যাচ্ছি। জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার বন্ধে আরও কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। নিশ্চিত ছোট্ট একটি বিরতি, তবে কোথাও যাবেন না, ফিরে আসছি একটু পরেই। বিরতির পর আপনাদের জানাবো মাদারীপুর শিবচরের চর অঞ্চলে বাদামের বাম্পার ফলনের গল্প। দর্শক, গ্রিন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আমার কৃষিতে আপনাদের আবারও স্বাগত। মাদারীপুর শিবচরের চরাঞ্চলে এবছর বাদামের বাম্পার ফলন হওয়ায় বেশ আনন্দিত কৃষকরা। মাঠ থেকে বাদাম উত্তোলন শেষে রোদে শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। আবার অনেকেই বাজারে দাম ভালো থাকায় আগে ভাগেই বিক্রি করছেন বাদাম। পদ্মাচরের উর্বর বেলে মাটি ও পলি মাটি বাদাম চাষের জন্য অত্যন্ত উপযোগী। ভোরের কাক ডাকার সঙ্গে সঙ্গে কর্মব্যস্ত হয়ে ওঠেন মাদারীপুরের শিবচরের চরাঞ্চলের কৃষকরা। কেউ মাটি থেকে বাদাম তুলছেন, কেউ ঝাড়ছেন, আবার কেউ রোদে শুকাচ্ছেন। স্থানীয় বাজারসহ আশেপাশের বিভিন্ন এলাকায় এই বাদামের ব্যাপক চাহিদা রয়েছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এ অঞ্চলে বাদামের ফলন অত্যন্ত সন্তোষজনক হওয়ায় খুশি কৃষকরা। এবার আঙ্গ বাদাম খুব সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে, দাম অনেক বেশি। 7 থেকে 8 মণ 10 মণ বাদাম হইতেছে পাইনের চরে, এবং গৃহস্থরা বাদামের প্রতি লাভ আছে। বাদাম ভালো হয়েছে, ওই চরে অনেক বাদাম হয়েছে। বাজারে বাদামের দাম ভালো থাকায় অনেক কৃষক আবার আগে ভাগে বিক্রিও করছেন। এই বছর আমাকে বাদাম ভালোই হয়েছে, বেচা কিনে অনেকেই ভালো পাইছি। মানে গত বছরের তুলনায় অন্যান্য বছরের তুলনায় বছর বাদামের এই ফসলও ভালো দিচ্ছে আল্লাহ। ফসলও ভালো হয়েছে, দামও ভালো। কৃষকদের আগ্রহ, অনুকূল আবহাওয়া এবং চরাঞ্চলের উপযোগী মাটির কারণে প্রতিবছরই এ অঞ্চলে বাদাম চাষের পরিধি বৃদ্ধি পাচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। বালুময় অঞ্চলে অন্য কোনো ফসল না করার সুযোগ থাকার কারণে কৃষকরা চীনাবাদাম চাষে আগ্রহী হচ্ছে এবং এই চীনাবাদাম চাষ করে আর্থিকভাবে লাভবানও হচ্ছে। চলতি অর্থবছরে শিবচর উপজেলায় প্রায় 690 হেক্টর জমিতে বাদামের আবাদ হয়েছে।
গত বছরের তুলনায় এবার প্রতি হেক্টরে গড়ে প্রায় ২৩০০ কেজি বাদাম উৎপাদন বেড়েছে। চুয়াডাঙ্গার দামুড়হুড়ার গ্রামগুলোতে পালন করা হচ্ছে পেকিন জাতের হাঁস। মাংস উৎপাদনের জন্য বিশ্বখ্যাত এই হাঁস পালন করে লাভবান হচ্ছেন স্থানীয় প্রান্তিক খামারিরা। এই জাতের হাঁস পালনে পল্লী কর্ম সহায়ক ও ওয়েব ফাউন্ডেশন সহায়তায় গ্রামীণ অর্থনীতিতে যোগ হয়েছে এক নতুন মাত্রা। সাধারণত শৌখিন বা বাণিজ্যিক খামারে দেখা গেলেও চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গ্রামগুলোতে এখন দেখা মিলছে সাদা মেঘের মতো ধবধবে পেকিন জাতের হাঁস। বিশ্বব্যাপী দ্রুত বর্ধনশীল ও মাংস উৎপাদনের জন্য বিশেষভাবে পরিচিত এই জাতের হাঁস অর্থনীতিতে নতুন আশার আলো দেখাচ্ছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের স্পেশাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় এবং ওয়েব ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় গড়ে উঠেছে খামার। অভাবকে জয় করে আয়ের নতুন দিগন্ত উন্মোচন করেছেন এই এলাকার ১৫ জন নারী ও পুরুষ খামারি। ওয়েব ফাউন্ডেশনেতে ৫০ পিস হাঁস পেয়েছি, ২০ পিস বিক্রি করে ২০,০০০ টাকা হয়েছে, এখনো ২০ পিস আছে। মাছের খরচ দিয়েছে, খাবার দিয়েছে, হাই দিয়েছে। একসময় যারা কেবল গৃহস্থলীর কাজে ব্যস্ত থাকতেন তারা আজ স্বাবলম্বী। প্রতিটি পরিবারকে দেয়া হয়েছে ৫০টি হাঁসের বাচ্চা, হাঁস পালনের জন্য উন্নত শেড, খাবার এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সেবা। ৫০টি হাঁস পেয়েছিলাম এবং সেই হাঁসগুলো বড় করে বিক্রি করেছি, একটু ভালো একটা প্রফিট পেয়েছি। হাঁস পালন করে আমার খরচ বাদ দিয়ে ৪০,০০০ টাকা লাভ হয়েছে। এখনো কিছু হাঁস আছে। ফাউন্ডেশনগুলোর সঠিক তদারকিতে বদলে গেছে এলাকার আর্থসামাজিক প্রেক্ষাপট, বলছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। অত্র এলাকার মানুষজন এই হাঁসগুলা একটা ভালো দামে বিক্রি করতে পেরেছে, তারা লাভবান হতে পেরেছে। আশা করা যাচ্ছে এই প্রত্যেকজন খামারি যারা অনুদান ভিত্তিক খামার পেয়েছেন, পরবর্তীতে তারা একজন উদ্যোক্তা হিসাবে গড়ে উঠবে। এই সহযোগিতার আওতায় আরও গ্রামীণ গৃহিণী ও যুব উদ্যোক্তাদের সম্পৃক্ত করার দাবি জানিয়েছে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। তাদের এই কার্যক্রম দামোদর উপজেলায় শুধু ১৫ জন খামারিদের মধ্যে সীমিত না রেখে আরও যত বেশি পর্যায়ক্রমে বাড়ানো যায়, যদি তাদের সুযোগ হয় যেন তারা এই খামারের সংখ্যা বাড়ায়। সঠিক প্রশিক্ষণ আর সামান্য আর্থিক সহায়তা পেলে গ্রামীণ অর্থনীতি যে আমূল বদলে দিতে পারে তার এক উজ্জ্বল দৃষ্টান্ত চুয়াডাঙ্গার এই প্রান্তিক খামারিরা। আনারসের রাজধানী খ্যাত টাঙ্গাইলের মধুপুরে উঁকি দিচ্ছে চা চাষের সম্ভাবনা। উপযোগী মাটি ও অনুকূল আবহাওয়ায় ভালো উৎপাদন হওয়ায় বাড়ছে বাণিজ্যিক আবাদের ভাবনা। এ বিষয়ে কৃষি বিভাগও ইতিবাচক মত পোষণ করেছে। সারি সারি সবুজ বাগান দেখলে মনে হবে এটি সিলেট বা শ্রীমঙ্গলের কোনো চা বাগান। বাস্তবে কিন্তু তা নয়। একই রকম বৈশিষ্ট্য নিয়ে মুগ্ধতা ছড়ানো চা বাগানটির অবস্থান টাঙ্গাইলের মধুপুরে। আনারস আর কলার জন্য বিখ্যাত এই গড়ের লাল মাটিতে চলছে চায়ের বাণিজ্যিক আবাদ। উদ্যোক্তারা বলছেন এখানকার মাটির অম্লতা ও পিএইচ মাত্রা চা চাষের জন্য দারুণ উপযোগী। সমতলের অন্যান্য অঞ্চলের চেয়ে গড়ের পাহাড়ি মাটির চায়ের স্বাদ ও সুগন্ধ সম্পূর্ণ ভিন্ন। টিলাযুক্ত জমি আছে, লাল মাটি যেটা চা গাছের জন্য একদম পারফেক্ট। এটা সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে পড়বে এবং বিশ্বের কাছে আমরা রপ্তানি করব, আমাদের অর্থকারী ফসল যেন ভালো হয়। আমরা যখন চা বাগানে কাজ করতেছি এ ব্যাপারে কোনো আসতে আসে না, যে আপনাদের এখানে আমাদের চা তৈরির মেশিন নাই বিধেই আমরা বর্তমানে অনেক পিছনে। মধুপুরের নতুন এই সম্ভাবনাকে ইতিবাচক হিসেবে দেখছেন কৃষি কর্মকর্তারা। তারা বলছেন সঠিক প্রশিক্ষণ ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই অঞ্চলে ব্যাপকভাবে চা উৎপাদন সম্ভব। চা চাষের জন্য অত্যন্ত উপযোগী। বর্তমান সময়ে অনেক কৃষক মধুপুরের চা চাষের দিকে ধাবিত হচ্ছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পৃষ্ঠপোষকতা পেলে আমি মনে করি মধুপুরে চা চাষের জন্য অপার সম্ভাবনা রয়েছে। চা উৎপাদন বাড়লে টাঙ্গাইল অঞ্চলে বহু বেকারের কর্মসংস্থানও হবে বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা। প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলেছেন কুড়িগ্রামের এক কৃষক। মালচিং পদ্ধতিতে হাইব্রিড মরিচ চাষে ইতোমধ্যে সফলতার মুখ দেখেছেন তিনি। কম খরচে অধিক ফলন। সবুজে মোড়ানো সারি সারি গাছ, দূর থেকে দেখলে মনে হবে যেন আধুনিক কোনো কৃষি প্রদর্শনী প্লট। কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি এলাকায় ৩০ শতক জমিতে মালচিং পদ্ধতিতে হাইব্রিড মরিচ চাষ করে আলোচনায় এসেছেন কৃষক ও ব্যবসায়ী তাজুল ইসলাম। ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে তিনি প্রথমবারের মতো কোরিয়ান জাতের সানড্রপ ২ মরিচের আবাদ শুরু করেন। ডার্মি কম্পোস্ট সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদে তার খরচ হয় প্রায় ৬০,০০০ টাকা। তাজুল ইসলাম জানান, আগে কয়েকবার প্রচলিত পদ্ধতিতে মরিচ চাষ করলেও কাঙ্ক্ষিত ফল পাননি। তবে মালচিং পদ্ধতি ব্যবহারে ফলন যেমন বেড়েছে তেমনই কমেছে উৎপাদন ব্যয়। ইউটিউব দেখে শিখে আমি মোটামুটি এতটুকু এসেছি। সানড্রপ
কোরিয়ান একটি জাত। তো মোটামুটি মালচিং দিয়ে ভার্মি কম্পোস্ট দিয়ে আমি করছি 30% জমিতে। আমার টাকা উঠে গেছে, এখন যেটুকু আসবে এটুকু আমার লাভ হবে। তাজুল ইসলামের সফলতা দেখে আশেপাশে বেশ কয়েকজন কৃষকও মালচিং পদ্ধতিতে মরিচ চাষ শুরু করেছেন। এখন যে কামলার দাম, তাতে মালচিং দিয়ে করাতে আমি অনেক লাভবান হয়েছি। ওর দেখা দিয়ে আমিও 30% আবাদ করছি, এটা অনেক লাভবান। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বলছেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার বাড়াতে কৃষকদের নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাহায্য সহযোগিতা এবং পরামর্শক্রমে কৃষক পচনশীল মালচিং ব্যবহার করেছেন। পচনশীল মালচিং ব্যবহার করার পরে ওনার আগাছা কম হয়েছে, রোগবালাই কম হয়েছে এবং মরিচের ফলন অনেক বেশি হয়েছে। কৃষকের উদ্ভাবনী চিন্তা, আধুনিক প্রযুক্তির ব্যবহার আর সফল উৎপাদন সব মিলিয়ে কুড়িগ্রামের মালচিং পদ্ধতির মরিচ চাষ কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাঠের ফসল আর কৃষকের ঘাম ভেজা শ্রমের প্রতিটি গল্পই আমাদের আগামীর অনুপ্রেরণা। সমস্যা যেমন আছে, সঠিক পরিকল্পনা আর আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় কৃষিতে সাফল্যও কিন্তু কম নয়। আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আমরা আবারও হাজির হব কৃষির নতুন সব খবর ও সাফল্যের গল্প নিয়ে। আর সেই পর্যন্ত গ্রিন টিভি নিউজ ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে।